ডেটা ওয়্যারহাউজিং আর ডেটা মাইনিংয়ের জগতে আবার স্বাগত। আজকের আলোচনা ডেটার গভীরে ডুব দেওয়া নিয়ে, যেখানে আমরা দেখব কিভাবে বিশাল ডেটা সেটের মধ্যে লুকিয়ে থাকা স্বাভাবিক গ্রুপ বা ক্লাস্টার খুঁজে বের করা যায়। আজকের বিষয় হল ক্লাস্টারিং অ্যালগরিদমস আর ক্লাস্টার বিশ্লেষণ। ঠিক। হ্যাঁ, ঠিক। এর মূলে আছে কিন্তু আনসুপারভাইজড লার্নিংয়ের আইডিয়াটা, মানে কোনো পূর্ব নির্ধারিত লেবেল ছাড়াই ডেটা থেকে প্যাটার্ন শেখা। একদম, কোনো গাইডেন্স নেই আগে থেকে। ভাবুন তো, একটা ঝুড়িতে অনেক রকমের ফল, আম, কলা, আপেল মেশানো আছে, কিন্তু কোনোটায় নাম লেখা নেই। ক্লাস্টারিং অনেকটা সেই রকম। একই রকম দেখতে ফলগুলোকে তাদের মিলের ভিত্তিতে আলাদা আলাদা দলে ভাগ করা, মানে ডেটাগুলোকে। ঠিক। আর ডেটার ভেতরের এই যে স্বাভাবিক গ্রুপিং, এটা বুঝতে পারাটা খুব দরকারি। এটা জটিল ডেটা বিশ্লেষণকে অনেক সহজ করে তোলে। আসলে এটা হচ্ছে গিয়ে নলেজ ডিসকাভারি ফ্রম ডেটা, মানে কেডিডি প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ। ডেটা থেকে জ্ঞান বের করে আনা আর কি। আচ্ছা, এই ক্লাস্টারিং করার তো অনেক পদ্ধতি আছে নিশ্চয়ই। হ্যাঁ, বেশ কয়েকটা আছে। সবচেয়ে পরিচিত একটা মনে হয় কে মিনস ক্লাস্টারিং। একদম, কে মিনসটা খুব কমন। এর পেছনের আইডিয়াটা কি, মানে কিভাবে কাজ করে এটা? এটার মূল ধারণাটা হলো, আমরা প্রথমে আন্দাজে কয়েকটা ক্লাস্টার কেন্দ্র বা সেন্ট্রয়েড ঠিক করি। সেন্ট্রয়েড মানে ক্লাস্টারের সেন্টার? হ্যাঁ, অনেকটা তাই। ডেটা পয়েন্টগুলোর গড় মানের কাছাকাছি একটা পজিশন আর কি। তারপর প্রত্যেকটা ডেটা পয়েন্টকে তার সবচেয়ে কাছের সেন্ট্রয়েডের গলে ফেলে দেওয়া হয়। ব্যাপারটা একটু সহজ করে ভাবা যাক। ধরুন কিছু চুম্বক ছড়িয়ে দিলাম লোহার গুঁড়োর মধ্যে। হ্যাঁ, দারুণ উপমা। চুম্বকগুলো হলো সেন্ট্রয়েড, আর লোহার গুঁড়ো হলো ডেটা পয়েন্ট। তাহলে গুঁড়োগুলো কাছের চুম্বকের দিকে যাবে, তাই তো? ঠিক। তারপর আসল মজাটা, আমরা চুম্বকগুলোকে মানে সেন্ট্রয়েডগুলোকে তাদের আকর্ষিত গুঁড়োর গড় অবস্থানে সরিয়ে আনি। ও আচ্ছা, পজিশন বদলায়। হ্যাঁ, এই কাছে টানা আর অবস্থান বদলানোটা চলতেই থাকে যতক্ষণ না দলগুলো মোটামুটি স্থির হচ্ছে। ইন্টারেস্টিং। এর কোনো বাস্তব উদাহরণ আছে? অবশ্যই। অনলাইন শপিং সাইটগুলো এটা খুব ব্যবহার করে। গ্রাহকদের ব্রাউজিং বা কেনার অভ্যাসের ভিত্তিতে বিভিন্ন গ্রুপে ভাগ করে। বোঝা গেল। তাহলে মূল প্রশ্নটা হলো, কে মিনস কিভাবে ডেটা পয়েন্টগুলিকে তাদের নিকটতম কেন্দ্রের উপর ভিত্তি করে গ্রুপ করে? হ্যাঁ, এই পদ্ধতির মূল চালিকা শক্তি এটাই। তবে কেমিন্সের কিছু সীমাবদ্ধতাও আছে। ও, কি রকম? এটা আউটলায়ারের প্রতি খুব সংবেদনশীল। মানে ধরুন একটা ডেটা পয়েন্ট যদি খুব দূরে বা একদম অন্যরকম হয়, আচ্ছা। তাহলে ওটা গড় মানটাকে মানে সেন্ট্রয়েডের অবস্থানকে খুব প্রভাবিত করে ফেলে। পুরো ক্লাস্টারের চরিত্রটাই বদলে দিতে পারে। এটা তো সমস্যা। হ্যাঁ, আর শুরুতে সেন্ট্রয়েডগুলো কোথায় রাখছি তার উপর ফাইনাল ক্লাস্টারিংটা অনেক সময় নির্ভর করে। তাহলে এর কোনো সমাধান আছে। একটা ভালো বিকল্প হল কে মেডয়েডস ক্লাস্টারিং কে মেডওয়েডস ক্লাস্টারিং বা PAM, PAM। পার্টিশনিং অ্যারাউন্ড মেডয়েডস। এখানে ক্লাস্টার কেন্দ্র হিসেবে ডেটার কোনো কাল্পনিক গড় মান ব্যবহার না করে ডেটা সেটেরই একটা আসল পয়েন্টকে কেন্দ্র বা মেডয়েড হিসেবে বেছে নেওয়া হয়। আসল ডেটা পয়েন্টকেই কেন্দ্র বানানো হয়। ইন্টারেস্টিং তো। হ্যাঁ, অনেকটা টিমের ক্যাপ্টেন বাছার মতো। গড় পর্তা কাউকে না খুঁজে টিমেরই একজন আসল খেলোয়াড়কে দায়িত্ব দেওয়া। বাহ, দারুণ অ্যানালগ। এটা আউটলায়ারের প্রভাব কমাতে সাহায্য করে। যেমন ধরুন স্বাস্থ্য পরিষেবায় বিভিন্ন ধরনের রোগীদের প্রোফাইল তৈরি করতে এটা বেশ কাজে লাগে। তাহলে মূল প্রশ্নটা এখানে, কে মেডওয়েডস কেন আউটলায়ার ডেটার জন্য কে মিনসের চেয়ে ভালো হতে পারে? কারণ এটা আসল ডেটা পয়েন্ট ব্যবহার করে, কোনো কাল্পনিক গড় নয়, তাই আউটলায়ারের টানাহ্যাচড়াটা কম হয়। আচ্ছা, বেশ। অন্য আর কি পদ্ধতি আছে? আরেকটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হল হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং। হায়ারার্কিক্যাল মানে স্তরবিন্যাস। একদম। এই পদ্ধতিতে ডেটাগুলোকে একটা গাছের মতো কাঠামো বা ট্রি স্ট্রাকচারে সাজানো হয়। এটা দুভাবে হতে পারে। দুভাবে? হ্যাঁ, একটা হলো অ্যাগ্লোমেরেটিভ বা নিচ থেকে ওপরে, মানে প্রত্যেকটা ডেটা পয়েন্ট একা শুরু করে, তারপর সবচেয়ে কাছেরগুলোর সাথে জুড়তে জুড়তে ধাপে ধাপে বড় ক্লাস্টার তৈরি হয়। ওহো। আর অন্যটা? অন্যটা ডিভিজিভ বা ওপর থেকে নিচে, যেখানে সব ডেটা একসাথে একটা বড় ক্লাস্টার হিসেবে শুরু হয়, তারপর ধাপে ধাপে ভাঙতে ভাঙতে ছোট ছোট গ্রুপ তৈরি হয়। নিচ থেকে ওপরে জোড়া আর ওপর থেকে নিচে ভাঙা, এটার উদাহরণ কি হতে পারে? নিচ থেকে ওপরেরটা ভাবুন, জীববিজ্ঞানে যেমন বিভিন্ন প্রজাতির শ্রেণীবিন্যাস তৈরি করা হয়, অনেকটা ফ্যামিলি ট্রি বা বংশতালিকা তৈরির মতো।
আচ্ছা। আর ওপর থেকে নিচেরটা হলো ধরুন একটা বড় কোম্পানির সাংগঠনিক কাঠামোকে ধাপে ধাপে বিভিন্ন বিভাগে ভেঙে দেখানো। খুব পরিষ্কার উদাহরণ। তাহলে এই হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং কিভাবে ডেটার মধ্যে একটা গাছের মতো কাঠামো তৈরি করে? এটাই মূল প্রশ্ন, তাই তো? হ্যাঁ, ওই গাছের মতো কাঠামো বা ডেন্ড্রোগ্রামটাই এর মূল আউটপুট, যা ডেটার স্তরবিন্যাসে বুঝতে সাহায্য করে। আর কোনো পদ্ধতি সংক্ষেপে বলবেন? হ্যাঁ, আরেকটা ধারার কথা বলা যায়, গ্রাফ বেসড ক্লাস্টারিং। গ্রাফ ভিত্তিক। এখানে ডেটা পয়েন্টগুলোর মধ্যে দূরত্বটা প্রধান বিষয় না, বরং তাদের মধ্যকার সম্পর্ক বা সংযোগ মানে লিঙ্ক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সংযোগ মানে কিভাবে? ভাবুন, সোশ্যাল নেটওয়ার্কে বন্ধুদের বিভিন্ন গ্রুপ বা কমিউনিটি খুঁজে বের করা। কে কার সাথে কানেক্টেড সেটাই মূল। ও আচ্ছা, যেমন ফেসবুক বা টুইটারে? একদম। অনলাইন কমিউনিটি বা নেটওয়ার্ক বিশ্লেষণে এটা খুব কার্যকর। আচ্ছা, ক্লাস্টার তো তৈরি হলো, কিন্তু এই যে গ্রুপগুলো তৈরি হলো, এগুলো কতটা ভালো বা কাজের সেটা বুঝব কি করে? ঠিক এখানেই আসে ক্লাস্টার বিশ্লেষণ, ক্লাস্টার অ্যানালিসিস ধারণা। ক্লাস্টার অ্যানালিসিস মানে গ্রুপগুলোর গুণমান পরীক্ষা করা। একদম। আমরা মূলত দুটো জিনিস দেখি। এক, ক্লাস্টারের ভেতরে ডেটা পয়েন্টগুলো একে অপরের কতটা কাছাকাছি বা জমাটবদ্ধ, এটাকে বলে কম্প্যাক্টনেস। আচ্ছা। আর দুই হলো ভিন্ন ভিন্ন ক্লাস্টারগুলো একে অপরের থেকে যথেষ্ট দূরে বা আলাদা আছে কিনা, এটাকে বলে সেপারেশন। ভালো ক্লাস্টারে দুটোই থাকতে হবে। মানে নিজেরা এক কাঠটা অন্যদের থেকে আলাদা। ঠিক। আর এর সাথেই জড়িয়ে আছে আউটলায়ার শনাক্তকরণ বা আউটলায়ার ডিটেকশন। আউটলায়ার, ওই যে ব্যতিক্রমী ডেটা পয়েন্টগুলো। হ্যাঁ, যারা কোনো ক্লাস্টারের সাথেই ঠিকমতো খাপ খায় না, সবার থেকে বেশ দূরে একলা পড়ে থাকে। আর শেষে একটা কথাই বলার আছে, এই যে ক্লাস্টারিং কৌশলগুলো, এগুলো কিন্তু শুধু থিওরি পড়ার জন্য নয়। অবশ্যই। এগুলো ডেটা সায়েন্সের জগতে ভীষণ শক্তিশালী হাতিয়ার। বিশাল ডেটাসেটের মধ্যে লুকানো প্যাটার্ন মানে ইনসাইট খুঁজে বের করতে এদের জুড়ি নেই। কাস্টমারদের বিভিন্ন গ্রুপে ভাগ করা, নেটওয়ার্ক অ্যানালিসিস, জালিয়াতি ধরা, এমনকি সায়েন্টিফিক রিসার্চেও এর প্রচুর ব্যবহার। সত্যি। ডেটা নিজে থেকে কিভাবে অর্গানাইজড হতে চায় সেটা বোঝাটা আজকের টেকনোলজি নির্ভর বিশ্বে খুব দরকারি। এই ধারণাগুলো ভালো করে আয়ত্ত করতে পারলে ডেটা নিয়ে কাজ করার অনেক নতুন দরজা খুলে যাবে ভবিষ্যতে। দারুণ বললেন, খুব ইন্সপায়ারিং। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন কি ভাবনার জন্য রেখে যাওয়া যায়? অবশ্যই। আজকের ক্লাস্টারিং অ্যালগোরিদমগুলো তো নির্দিষ্ট ধরনের ডেটা কাঠামোর জন্য তৈরি, কিন্তু ভবিষ্যতে যদি আরও জটিল মানে ধরুন একদম নতুন ধরনের ডেটা আসে, যেগুলো আমরা হয়তো এখন কল্পনাও করতে পারছি না, ইন্টারেস্টিং পয়েন্ট। তাহলে এই অ্যালগোরিদমগুলো কিভাবে নিজেদের মানিয়ে নিতে পারে বা এদের বিবর্তনটা কেমন হতে পারে, এটা নিয়ে কিন্তু আপনারা নিজেরাও আরও খোঁজ নিতে পারেন। খুব ভালো প্রশ্ন। আজ তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ।